সেনা হত্যার দাবি ইউক্রেনের। কিয়েভ অভিমুখে সামরিক বহরের ছবি প্রকাশ। মস্কোর সেনা ঘাঁটিতে হামলা। নিত্যপণ্যের ভ্যাট ট্যাক্স তুলে নেওয়ার চিন্তা সরকারের। 2-1 দিনের মধ্যেই টাস্ক ফোর্স গঠন। আশুগঞ্জের নাপা সিরাপ খেয়ে 2 শিশু মৃত্যুর তদন্তে দোষী হলে ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী। চলছে ওষুধের পরীক্ষা। অতীতে কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি সিইসি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনার পরামর্শ শিক্ষাবিদদের। আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। একেএসটি এমটি বা শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। চলমান যুদ্ধে রাশিয়ার 13,000 সেনা হত্যার দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। একই সঙ্গে মস্কোর 74টি যুদ্ধ বিমান সহ সহস্রাধিক সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছেন তিনি। আর যুদ্ধ শুরুর পর বন্দর নগরী মারিওপোলে এখন পর্যন্ত 2187 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যেই কিয়েভ অভিমুখে অগ্রসরমান সামরিক বাহিনীর নতুন ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া। এদিকে কিয়েভে যুদ্ধ কবলিত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রেনাট নিহত হয়েছেন। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। আকাশে উঠছে রাশিয়ার সামরিক হেলিকপ্টার, আর স্থলে ক্ষিপ্র সেনারা ছুটছেন ইউক্রেনীয় স্থাপনা দখলে। চলছে মুহুর্মুহু গুলি। এভাবেই আকাশ এবং স্থলপথ ব্যবহার করে ইউক্রেনের একের পর এক সামরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণে নিচ্ছে পুতিন বাহিনী। তবে রুশ বাহিনীকে ছেড়ে কথা বলছে না ইউক্রেনীয় সেনারা। অত্যাধুনিক অস্ত্র আর কামানের মাধ্যমে বিদেশি সেনাদের মোক্ষম জবাব দিচ্ছে তারা। যদিও লক্ষ্যবস্তু ধ্বংস করতে মরিয়া রুশ সেনারা। রোববার পোল্যান্ড সীমান্তের কাছে লিভিভে ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তারা। এতে 2 শতাধিক মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ঘাঁটিটিতে সামরিক জোট ন্যাটোরও প্রশিক্ষক ছিলেন। এর আগে ইউক্রেনকে সহায়তা দেওয়া পশ্চিমা অস্ত্র সরবরাহের বহরকে হামলার লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া। এছাড়াও রাজধানী দখলের জন্য ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা। স্থানীয় বাহিনীর হামলা প্রতিহত করে তারা রাজধানীর কাছাকাছি পৌঁছে গেছে। রোববার এমনই একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা দফতর। যুদ্ধ যখন চূড়ান্ত ভয়াবহতার পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অভিযোগ করেছেন রাশিয়া তার দেশকে ভেঙে ছায়া প্রজাতন্ত্র বানানোর চেষ্টা করছে। পৃথক এক বার্তায় তিনি রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতিরও দাবি করেছেন। 18 দিনে প্রায় 13,000 রুশ সেনা নিহত হয়েছে। রাশিয়া এখন পর্যন্ত 74টি যুদ্ধবিমান এবং 84টি হেলিকপ্টার হারিয়েছে। এছাড়াও তাদের 1000-এর বেশি সাঁজোয়া যান ধ্বংস করেছি আমরা। চলমান সংঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। কেবল বন্দর নগরী মারিওপোলি নিহত হয়েছেন 2000-এর বেশি বেসামরিক নাগরিক। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম প্রাণ হারিয়েছেন এক সাংবাদিক। 50 বছর বয়সী গণমাধ্যম কর্মী ব্রেন্ট রেনাট মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে কর্মরত ছিলেন। কিয়েভের কাছে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক সংবাদকর্মী। এর মধ্যেই ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে তারা কিয়েভকে অতিরিক্ত $200 মিলিয়ন ছোট অস্ত্র, ট্যাঙ্ক এবং বিমান বিধ্বংসী মিসাইল দেবে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে রুশ হামলা। পশ্চিমা দেশগুলোর সামরিক সংস্থা নেটোর সদস্য হতে চাওয়ায়
ইউক্রেনের উপর সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া, যে নেটোর সদস্য পদকে ঘিরে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। চলুন জেনে আসা যাক সেই সংস্থাটির আদ্যপ্রান্ত। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে অভাবনীয় এক রাজনৈতিক মেরুকরণ ঘটে। বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর সদস্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক দল, আর অন্য দলে সোভিয়েত ইউনিয়ন সহ পৃথিবীর কমিউনিস্ট রাষ্ট্রগুলো। শুরু হয় কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান সম্প্রসারণ রুখতে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য সহ 12টি দেশ একটি সামরিক চুক্তিতে স্বাক্ষর করে। 1949 সালের 4 এপ্রিলের সেই চুক্তি অনুযায়ী নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর জন্ম। নেটোর সদস্য সংখ্যা পরবর্তীতে বাড়তে থাকে, যার বেশিরভাগই রাশিয়ার সীমান্তবর্তী দেশ। বর্তমানে 30টি রাষ্ট্র নেটোর সদস্য। আফ্রিকা মহাদেশে নেটোর একমাত্র সদস্য আলবেনিয়া এবং ইউরোপে একমাত্র মুসলিম সদস্য দেশ তুরস্ক। সর্বশেষ সদস্য পদ পায় উত্তর মেসিডোনিয়া। নেটোর প্রাথমিক লক্ষ্য সোভিয়েত ইউনিয়নকে দমন করা হলেও পরে তার পরিবর্তন হয়ে নতুন লক্ষ্য স্থির করে সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এর যে কোনো সদস্য দেশ আক্রমণের শিকার হলে সবাই ঐক্যবদ্ধভাবে সে আক্রমণ প্রতিরোধ করবে। এই চুক্তির প্রয়োগ ইতিহাসে একবারই ঘটে। 2001 সালের 11 সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশ নেয় নেটো। এরপর 2003 সালে ইরাকে এবং 2012 সালে সিরিয়াতে যৌথ নিরাপত্তা ব্যবস্থায় আংশিকভাবে অংশ নেয় মার্কিন নেতৃত্বাধীন এই জোট। সংস্থাটির নিজস্ব কোনো সামরিক বাহিনী না থাকলেও প্রয়োজনে এটি রাষ্ট্রগুলোর সামরিক শক্তি দিয়ে যৌথ বাহিনী গড়ে তোলে। সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য প্রদানের পাশাপাশি সংস্থাটির বার্ষিক বাজেটের বড় অংশের যোগান দেয় যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। শফি মাহমুদ সাগর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এবারে অন্য প্রসঙ্গ। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিত্য পণ্যের ওপর ভ্যাট ট্যাক্স তুলে নেওয়ার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর দ্রব্যমূল্য বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে সেজন্য 2-1 দিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠন করার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম নাভিশ্বাসে সাধারণ মানুষ। তেল, চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চড়া দামের কারণে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার পর্যালোচনায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিত্যপণ্যের উপর ভ্যাট ট্যাক্স তুলে নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স কমানো বা তুলে দেওয়া, ডিউটি কিংবা ট্যাক্স যেটাই হোক, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, মানে এই ভোজ্য তেল কিংবা আরও যদি এইরকম কিছু চলে আসে, চিনি, তাহলে সেগুলোর উপরে কীভাবে কতখানি কমানো যায় সেটা আমরা খুব শীঘ্রই একটা আমরা অ্যানাউন্স করব। এখন থেকেই আমরা ওএমএস এর যে কার্যক্রম সেইটা আমরা বৃদ্ধি করব, যাতে করে আমরা ন্যায্য মূল্যে কিংবা মানে স্বল্প মূল্যে আমরা এসে পৌঁছিয়ে দিতে পারি, জনগণের হাতে সেটা পৌঁছাতে পারি। আমরা দ্রব্যের যে সাপ্লাই চেইন সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করব। কোনোখানেই যাতে এই খাদ্যদ্রব্য কিংবা এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই চেইনটা যেন ঠিক থাকে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, দ্রব্যমূল্য বাড়িয়ে কোনো অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে সেজন্য 2-1 দিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হবে। পাশাপাশি কেউ যাতে পণ্য মজুত করতে না পারে সেদিকেও বিশেষ নজর রাখা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এই সুযোগ নিয়ে কোনো অসাধুতা যেন প্রশ্রয় না পায় তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এবং প্রত্যেক জায়গায় আমরা 2-1 দিনের মধ্যে একটা টাস্ক ফোর্স গঠন করব যাতে কেউ সুযোগটা না নিতে পারে। কারণ আমরা কিন্তু সরকার কিন্তু অত্যন্ত পজিটিভলি কনসিডার করছে যে কোনটা হওয়া উচিত প্রাইস, এর উপরে যারা যারা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
2-3 দিন ঘুরেও ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রাজধানীর কয়েকটি এলাকার মানুষ। তারা বলছেন, পণ্য নিয়ে ট্রাক আসলেও প্রভাবশালীরা সেই ট্রাক নিয়ে চলে যান নিজেদের এলাকায়। তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হয় অনেককেই। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। রাজধানীর তেজগাঁও পলিটেকনিকের পাশের রাস্তায় শত মানুষের ভিড়। তারা অপেক্ষা করছেন কখন আসবে টিসিবির পণ্যবাহী ট্রাক। চোখের সামনে দিয়ে অন্য এলাকার পণ্যবাহী ট্রাক চলে যাওয়ার সময় আগ্রহ নিয়ে তাকান, এই বুঝি তাদের এখানে ট্রাক থামবে। কিন্তু না, সবই চলে যাচ্ছে অন্যদিকে। টিসিবি কার্যালয়ে ধর্ণা দিয়ে একটি ট্রাক নিয়ে আসলেও সেই ট্রাক পাশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গেছে বলে অভিযোগ অপেক্ষমানদের। গাড়িটা কলেজের ভিতরে ঢুকাইছে মানে সরকারি লোকের জন্য, মানে সরকারি লোকেরা যে বেতনও পায় বেশি, আর হ্যাঁ গো সরকারি মালও লাগে, তো গরিব মানুষের কি লাগে না? যেন মাল ভরে টিসিবি মাল হ্যাঁ আমাকে দিয়েছে, খালা আপনি দাঙ্গা ব্যাগের সামনে আপনি কোনো মাল দিব আপনার দাঙ্গা, আমরা 9টা বাজে আমরা বয়ে রয়েছি, কালকেও আইসি, আমরা কালকেও বয়ে থেকে গেছি, আজও বয়ে রয়েছি, আর গাড়ি হারা ঢুকাইছে এটার ভিতরে। গরিব মানুষ তো অভিজ্ঞ ওরকম দামটা কিনা খাওয়ার জন্য, তাদের জন্য তো এটা বরাদ্দ করা হয়েছে। যে তাদের বরাদ্দ করে মানে সরকারের লোকজন বরাদ্দ এটা গেল, এটা কোন ধরনের দেশের নিয়ম করা নাই। কেউ কেউ বলছেন 2-3 দিন ঘুরেও পণ্য পাচ্ছেন না, আবার কেউ কেউ বলছেন পণ্য মূল্য এতটাই লাগামহীন যে অনিচ্ছা সত্ত্বেও সাধারণের কাতারে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। আজকে থেকে 4 দিন আসলাম, 3 ঘন্টা 4 ঘন্টা করে দাঁড়াই চলে গেছি, একদিনও পাই না। যদি আমাদেরকে দোকানে কমাই দিয়া তা আমরা এখানে আমরা লাইন ধরার মানুষ না, নিরুপায় হয়ে লাইন ধরছি। এমন কষ্টে থাকা মানুষদের সংখ্যা কত সেটি প্রকৃতপক্ষে জানা না গেলেও এক একটি ট্রাক যখন কোনো এলাকায় পৌঁছায় তখন সেই ট্রাক ঘিরে মানুষের যে প্রতিযোগিতা সেটিও দীর্ঘ। সময় যতই গড়াতে থাকে মানুষের ভিড় ততই বাড়তে থাকে। পণ্য শেষ হয় তবুও মানুষের লাইন ছোট হয় না। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে একই পরিবারের 2 শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেমিনার শেষে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে 2 ভাইয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে ঢাকার ওষুধ প্রশাসন অধিদপ্তর। যে ওষুধ নিয়ে কথা উঠেছে সেটি ঢাকায় পাঠানো হয়েছে, ওই ওষুধের পরীক্ষাও শুরু হয়েছে। আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জনকে সাথে নিয়ে রকুনউদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে সুজন খানের 2 সন্তান ইয়াসিন ও মোরসালিন জ্বরে আক্রান্ত হয়। রাতে স্থানীয় বাজারের একটি ফার্মেসি থেকে কিনে নাপা সিরাপ খাওয়ানো হয় তাদের, কিন্তু এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় 2 সহোদরের। এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে সারা দেশ থেকে নির্দিষ্ট ব্যাচের নাপা সিরাপের নমুনা পরীক্ষার জন্য কেন্দ্রীয় ঔষধ পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এছাড়া তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 2 শিশুর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত রিপোর্টটা কি আসে সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা আমরা গ্রহণ করব, এবং অবশ্যই যে সমস্ত লোক জড়িত আছে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে তো সরকারি যে আইন আছে সে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা আপনারা দেখতেই পাবেন। এ সময় করোনার টিকা নিয়ে সরকারের সামনের দিনের পরিকল্পনার কথাও জানান জাহিদ মালেক। মোট 22 কোটি ডোজ আমরা দিয়েছি। যারা টিকা নিয়েছে তাদের অধিকাংশ লোকই বুস্টার ডোজের আওতায় চলে আসবে, বাট একটু সময় লাগবে, এবং টিকার আমাদের এই মুহূর্তে তেমন অভাব নাই। আমাদের এখনো 8 কোটি ডোজ টিকা রয়েছে। এর আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত 21তম আন্তর্জাতিক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশের 75% মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। এই ভ্যাকসিন ক্রয় করতে আমাদের, আপনারা জানেন, প্রায় 20,000 কোটি টাকা শুধু আমরা যেটা ক্রয় করেছি সেটার মধ্যেই চলে গেছে। প্রায় 9-10 কোটি ভ্যাকসিন আমরা পেয়েছি বিনামূল্যে। সেগুলোর দাম ধরলে আমাদের 40,000 কোটি টাকা ভ্যাকসিন শুধু বাংলাদেশের মানুষকে দেওয়া হয়েছে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
অতীতে কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি উল্লেখ করে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সামনে নির্বাচনকে অংশীদারিত্বমূলক করতে সবার মতামত নিচ্ছে কমিশন। রোববার আগারগাঁওয়ে কমিশন সচিবালয় সংলাপে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনার পরামর্শ দেন শিক্ষাবিদরা। হাসান মাহমুদের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব মহলের প্রতিনিধিদের পরামর্শ নিতে পর্যায়ক্রমে সবার সাথে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। প্রথমেই কমিশন বৈঠকে বসল শিক্ষাবিদদের সাথে। দেশের ৩০ জন শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন, যদিও অংশ নেয় মাত্র ১৩ জন। বৈঠকের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার সংলাপের কারণ ব্যাখ্যা করেন। আমরা চাই যে নির্বাচনটা যাতে আরও অধিক অংশগ্রহণমূলক হয়, প্রকৃত জনগণের যে মতামত রিফ্লেক্টেড হয় থ্রু ব্যালটস। বৈঠক শেষে শিক্ষাবিদদের পক্ষ থেকে বলা হয়, আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। স্বচ্ছতা যেন থাকে, জবাবদিহিতামূলক হয়, অংশগ্রহণমূলক হয়, এই কথাগুলি আমরা বলেছি। এবং আমরা বলেছি যে সহিংসতা এখানে যেন না হয়। গণতন্ত্রকে এটাকে যদি প্রাতিষ্ঠানিক করতে হয় তাহলে ইনক্লুসিভ হতে হবে, সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে, এবং সবাইকে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে সবাইকে নির্বাচনে আসতে হবে। আপাতত এই মুহূর্তে আমরা সেটা দেখছি না যে সবাই আসছেন না, সে ধরনের একটা আমরা আভাস পাচ্ছি। সবাইকে আনার জন্য সমঝোতার ব্যাপারটা সবাই খুব গুরুত্ব দিয়েছে। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সবার পরামর্শকেই গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক সমঝোতাটা গুরুত্বপূর্ণ, কিছু দ্বিমত থাকবেই, তো সেইটা কিন্তু ওটার অর্থ হয় এটা নয় যে আপনি যদি মনে করেন অ্যাবসলিউটলি পারফেক্ট করতে হবে, সেটা কিন্তু একটা কি বলি সম্ভব নাও হতে পারে, সম্ভব হবে না হয়তো। অ্যাবসলিউট জিনিসটা আমরা কেন, অনেক দেশে হয়নি। আগামী ২২ মার্চ নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ করবে কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট কোয়াডের বিষয়ে বাংলাদেশকে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রোববার ঢাকার চীন দূতাবাস আয়োজিত সংলাপে রাশিয়া ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে চীন সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব চীন দূতাবাসের সাথে যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সংলাপে চীনের রাষ্ট্রদূত লি জিমিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রোহিঙ্গা পরিস্থিতি, বাংলাদেশে চীনের বিনিয়োগ, ভূরাজনৈতিক বিষয়ে চীন বাংলাদেশের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। জানান, রাশিয়া ইউক্রেন সংকট সমাধানে চীন আন্তর্জাতিক মহলে কাজ করে যাচ্ছে। আমি বেলারুশ এবং তুরস্ক সরকারকে ধন্যবাদ দিতে চাই। তারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিদ্যমান উত্তপ্ত সম্পর্ককে পানি দিয়ে ঠান্ডা করতে চেয়েছেন। অন্যদের মতো আগুনে ঘি ঢালার চেষ্টা করেনি। এখন প্রয়োজন মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া, আবেগ দিয়ে নয়। আর চীন সে কাজেই দুই দেশকে এক করার চেষ্টা করে যাচ্ছে। চীনের বিনিয়োগ ও কারিগরি সহায়তায় বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ২০২১ সালে বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০% বৃদ্ধি পেয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশেই চীনের সামরিক স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। মার্কিন নেতৃত্বাধীন নতুন সামরিক জোট কোয়াড গঠনের মূল কারণই চীনের বিরোধিতা। এটা চীন ভালোভাবেই অবহিত বলেও উল্লেখ করেন লি জিমিং। এই জোটের মাধ্যমে পারমাণবিক কার্যক্রম পরিচালিত হওয়ার সম্ভাবনা আছে, যা বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোর জন্য মোটেও ভালো কিছু হবে না। তাই আমরা আশা করব বাংলাদেশ এ ব্যাপারে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করবে। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ এবং টেকসই সমাধানের জন্য চীন বাংলাদেশ ও মিয়ানমারের সাথে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ট্রিপল মার্ডারের ঘটনায়
মামলা করেছে নিহতের পরিবার। রোববার রাতে কাপাসিয়া থানায় নিহতের এক পরিবার 10 জনের নাম উল্লেখ করে 15 জনের বিরুদ্ধে মামলা করে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে কাপাসিয়ার দক্ষিণগাঁও ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে 3 জন নিহত হয়। পুলিশ জানায় ফেসবুকে মারিয়ার একটি পোস্টে নাইম রিয়্যাক্ট দেয়। পরে মারিয়ার ছবি ব্যবহার করে টিকটক ভিডিও বানিয়ে সেটি তার কাছে পাঠায় নাইম। মারিয়া তার স্বামীকে বিষয়টি জানালে সে লোকজন নিয়ে কাপাসিয়ার দক্ষিণগাঁও চরপাড়া গ্রামে এসে হামলা চালায়। এতে ছুরিকাঘাতে নাইম সহ 2 জন ঘটনাস্থলে মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিন নামে আরও একজন। আগামী 22 ও 23 মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির 48তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এবারের বৈঠকের মূল অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক হবার কথা রয়েছে। রোববার গুলশানের বাসভবনে পাকিস্তান হাইকমিশন ইমরান আহমেদ সিদ্দিকী ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, মুসলিম দেশগুলোর ঐক্য এবং দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে এবারের অধিবেশনে আলোচনা হবে। বিশেষ করে এবারের আলোচনায় প্রাধান্য দেওয়া হবে রোহিঙ্গা, ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যু। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কুরেশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেনকে অধিবেশনে যোগদানে আমন্ত্রণ জানিয়েছেন। ওআইসির সদস্য রাষ্ট্র 57টি। অমর একুশে বইমেলা এখন শুধু ছাপা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক স্টলে পাওয়া যাচ্ছে ইবুক অর্থাৎ ডিজিটাল বই, আর দিন দিন ইবুকের চাহিদা বাড়ছে। রোববার বইমেলার কয়েকটি ইবুক স্টলের চিত্র তুলে ধরছেন মইদুল ইসলাম। অমর একুশে বইমেলায় আসা মানেই ব্যাগ ভরে বই নিয়ে ঘরে ফেরা। তবে বই এখন শুধু ব্যাগ, টেবিল কিংবা আলমারিতেই থাকছে না, প্রযুক্তির ছোঁয়ায় চলে এসেছে মোবাইল ফোন কিংবা ট্যাবেও। তাই তো তরুণদের একটি উল্লেখযোগ্য অংশই এখন ইবুকের পাঠক। অ্যাপস ডাউনলোড করে অনেক পাঠক খুব সহজেই তার মোবাইল ফোনে পেয়ে যাচ্ছেন প্রিয় লেখকের বই। ইবুকটা থাকলে কি হয়, আমাদের কাস্টমাইজ করতে সুবিধা হয় এবং আমরা ইজিলি ওটাকে অ্যাক্সেস করতে পারি এবং ওটা পড়তে পারি। বইমেলার কিছু কিছু স্টলে দেখা যায় ইন্টারেক্টিভ ইবুক। এসব ডিজিটাল বইয়ের লেখা কিংবা ছবি মুঠোফোনের মাধ্যমে শিশুদের সামনে হয়ে ওঠে অনেকটা জীবন্ত। আর একটা ইন্টারেস্টিং বিষয় যে আমি যেই ক্যারেক্টারটা পরে শিখাচ্ছি ওই ক্যারেক্টারও জীবিত দেখতে পারবে। এইটা ব্যবহারের জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন নাই, এটা আপনি অ্যাপল স্টোরে, প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। ডিজিটাল বইয়ের চাহিদা বাড়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন লেখক, পাঠক বা প্রকাশকরা। তবে ছাপা বইয়ের চাহিদা কখনো কমবে না বলেও মনে করেন তারা। ডিজিটাল বুক তো বহুদিন ধরেই শুরু হয়েছে, ইউরোপ আমেরিকা তার আগে শুরু হয়েছে। ওই যত ফরম্যাটেই হোক মানুষ পড়ছে, এটাই বড় কথা। তবে ছাপা বইয়ের জায়গাতেই থাকে। যে বইটা হচ্ছে পড়া যায়, সেই বইটা পড়ে যে মজা যেটা পাই সেটা হচ্ছে আমি এই ধরা বইটাতে পাই, কারণ হচ্ছে এতে গন্ধ যে থাকে সেটা ডিজিটাল বই পাওয়া যায় না। আমি আজকে অনেকগুলো বই পেয়েছি, ড্রয়িং এর আর গল্পের আর হাতে লেখার। প্রখ্যাত অনেক লেখকেরও বই পাওয়া যাচ্ছে ইবুক স্টলগুলোতে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে আবারও কংগ্রেসের সভাপতি হলেন সোনিয়া গান্ধী। রোববার সন্ধ্যায় ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের বিষয়ে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকে বসেন। প্রায় 4.5 ঘণ্টার বৈঠকে দলের সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীকে পুনরায় নির্বাচিত করার বিষয়টি চূড়ান্ত হয়। এছাড়া আসন্ন নির্বাচনের প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। সম্প্রতি দেশটির 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিশাল ভরাডুবির পর দলটির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে ব্যাপক গুঞ্জন উঠেছিল। এদিকে ইউক্রেন যুদ্ধের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরাকের মার্কিন এবং ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আল জাজিরা জানায়, ইরাকের কুর্দিশ অঞ্চলের রাজধানী ইরবিলে কয়েক দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে আক্রান্ত হয় মার্কিন কনস্যুলেট ভবনও। হামলার কয়েক ঘণ্টা পরই এর দায় স্বীকার করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। তাদের দাবি, ওই এলাকা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গুপ্তচর কেন্দ্র ছিল। ঘাঁটিটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে হামলায় উদ্বেগ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
শেষ পর্যন্ত দলের সাথে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাকিব আল হাসান। রোববার রাতে যাবার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফর সবসময় চ্যালেঞ্জের। সিরিজে ভালো করতে হলে দলগত পারফরমেন্সের বিকল্প নেই। তো ওখানে আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। আমাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো করতে হবে। আমরা অনেক ভালো বোলিং করি, বাট আমাদের অ্যারোসেসগুলোতে সবসময় আমরা অনেক স্ট্রাগল করি আমাদের বোলিং। তো সেই জায়গাটাতে অনেক বেশি উন্নতির জায়গা আছে আমরা মনে করি। অ্যাট দি সেম টাইম আমাদের ব্যাটিংটাও ভালো করতে হবে এবং বড় মাঠে যেটা হয় যে আমাদের ফিল্ডিংটাও এক্সপোজ হয় অনেক সময়। তো তিনটা ডিপার্টমেন্টে আসলে অনেক ভালো করতে হবে, ওদের সাথে আমাদের ভালো রেজাল্ট। সংস্কৃতির খবর শেষ করছি ঢাকায় কনসার্ট আয়োজনের খবর জানিয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিলের আয়োজনে স্বাধীনতা দিবসে ঢাকায় আসছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ AR রহমান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে 29 মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে লাইভ কনসার্ট। সেখানে তার লেখা বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করবেন বাংলা ও হিন্দিতে। এছাড়াও স্থানীয় শিল্পীদের মধ্যে স্টেজ মাতানোর কথা রুনা লায়লা ও মমতাজের। অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট বর্ষণ কবিরের। আলাপটা এগিয়ে রেখেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উপলক্ষে তিনি লিখেছেন একটি গান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের বাংলাদেশ সফরের সময় যা পরিবেশিত হয়েছিল স্টেজে। সেই গানই এবার হিন্দির সঙ্গে গাওয়া হবে বাংলায়। কনসার্টটি সরাসরি টেলিভিশনে সম্প্রচারে AR রহমান প্রথমে রাজি না থাকলেও পরে তাকে রাজি করিয়েছেন শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক এবং নিজামুদ্দিন চৌধুরীরা। AR রহমানের দুইটি গান আমরা অলরেডি বাজারে এসেছে, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তখন AR রহমানের সাথে আমাদের কথা হয়েছিল যে দুইটি গান এবং ভিডিও এবং একটি লাইভ কনসার্ট সে ঢাকাইতে করবে। উনি 3 দিন রিহার্সাল করবে, 26, 27, 28 এবং 29 তারিখে এই প্রোগ্রামটা সন্ধ্যায় শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামে ওপেন কনসার্ট AR রহমানটা স্টার্ট হবে। পুরো আয়োজন হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। AR রহমান গাইবেন 2 ঘন্টা। সন্ধ্যায় হতে যাওয়া এই কনসার্টে টিকিট ছাড়া হবে 5 থেকে 8,000টি। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানে থাকতে। পিএম কিন্তু স্পোর্টস গান সাংকেতিক বিষয় কিন্তু সে অত্যন্ত উদার মানুষ। প্রথম যখন আমরা 2021 সালে ছিলাম তখনই কিন্তু পাপনকে সে বলছে যতই প্রোগ্রাম থাক আমি কিন্তু AR রহমানের প্রোগ্রামে থাকবো এবং এখনো বলেছে যে আমি থাকবো। সোমবার ভেন্যু পরিদর্শনে আসবেন AR রহমানের সহযোগী একটি গ্রুপ। এর মধ্য দিয়ে শুরু হবে কনসার্ট আয়োজনের প্রথম ধাপ। স্থানীয় শিল্পীদের তালিকায় আপাতত রুনা লায়লা এবং মমতাজের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা গান পরিবেশন করবেন AR রহমানের কনসার্ট শুরু হওয়ার আগে। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। এরই সাথে খবর শেষ করছি। যাবার আগে AKSTMT বা শিরোনামগুলো আরও একবার। 13,000 রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। কিয়েভ অভিমুখে সামরিক বহরের ছবি প্রকাশ মস্কোর। সেনা ঘাঁটিতে হামলা। নিত্যপণ্যের ভ্যাট ট্যাক্স তুলে নেওয়ার চিন্তা সরকারের। 2-1 দিনের মধ্যে টাস্ক ফোর্স গঠন। আশুগঞ্জের নাপা সিরাপ খেয়ে 2 শিশু মৃত্যু তদন্তে দোষী হলে ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী। চলছে ওষুধের পরীক্ষা। অতীতে কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি সিইসির। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনার পরামর্শ শিক্ষাবিদদের। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।